হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের একটা কথা কখনো জিজ্ঞেস করা হয়নি, তোমাদের রূপকথার গল্প, ভূতের গল্প এগুলো কেমন লাগে? স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। আজকে আমি পরিবেশন করতে চলেছি ছোট বড় সকলের জন্য একটি রূপকথার গল্প। দেশ বিদেশের রূপকথা বইটি থেকে আজকে আমি আমার গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আজকের গল্পটির নাম হলো শেয়াল ঘটক। অনেকদিন আগে এক তাঁতি ছিল। তার পূর্বপুরুষরা খুব বড়লোক ছিলেন, কিন্তু ওর বাবা সমস্ত পৈতৃক সম্পত্তি ফুর্তি করে উড়িয়ে দিয়েছিলেন। তাঁতি জন্মেছিল রাজবাড়ির মতো এক বাড়িতে, কিন্তু তখন থাকতো একটা কুঁড়ে ঘরে। তার মা বাবা আত্মীয় স্বজন সব মরে গিয়েছিল, তিন কুলে কেউ ছিল না। কুঁড়ে ঘরের কাছেই এক শেয়ালের বাসা। তাঁতির বাপের ঐশ্বর্যর কথা শেয়ালটার মনে ছিল, তাই ওর জন্য শেয়ালের ভারী দুঃখ। একদিন সে এসে তাঁতিকে বলল, ভাই, তোমার এই দুর্দশা দেখে আমার খুব কষ্ট হয়। আমার ইচ্ছে হচ্ছে তোমার অবস্থার উন্নতি করি। আমি এই দেশের রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তাঁতি আকাশ থেকে পড়ল। শেয়াল কি খেপল নাকি? সে বলল, কি যে বলো ভাই, আমি হব রাজার জামাই? যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেদিনই আমি রাজার জামাই হব। শেয়াল বলল, কেন, তুমি কি ভাবো আমার সে ক্ষমতা নেই? দেখোই না আমি রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিই কিনা। পরদিন সকালে শেয়াল রাজধানীর দিকে রওনা দিল। রাজধানীর কয়েক ক্রোশ দূরে মাঝপথে একটা পানের বরাজ। সেখান থেকে শেয়াল অনেকগুলো পানের পাতা তুলে নিল। অবশেষে রাজধানীতে পৌঁছে রাজবাড়ির সামনে এলো। কায়দা করে এক সময় ভেতরে ঢুকে গেল। রাজার বাগানের এক ধারে এক পুকুর। সেই পুকুরে সকালে বিকেলে রাজবাড়ির মেয়েরা নাইতে আসতেন। শেয়াল গিয়ে ঘাটে যাওয়ার পথের সামনে শুয়ে রইল। ঠিক সেই সময় 10 জন দাসী নিয়ে রাজকুমারী স্নান করতে এলেন। ঘাটে যাওয়ার পথে শিয়ালকে শুয়ে থাকতে দেখে তিনি অবাক। দাসীদের বললেন, ওটাকে তাড়িয়ে দাও। তারা তাড়া দিল। এমন সময় ঠিক যেন ঘুম ভেঙে শিয়াল উঠে বসল। তারপর পালিয়ে না গিয়ে গা মোড়ামুড়ি দিল। পানের পুটুলি খুলে একটা পান বার করে মুখে পুরে চিবোতে লাগলো। রাজকুমারী আর তার দাসীরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, এ তো দেখছি সাধারণ শিয়াল নয়, কোন দেশ থেকে এলো? শিয়াল আবার পান খায়? এই শহরের মধ্যে তো হাজার হাজার লোকের পান কিনবার পয়সা নেই। ওদের দেশে সবাই নিশ্চয়ই বেজায় বড় লোক। তখন রাজকুমারী শিয়ালকে ডেকে বলল, ও শিবালু, কোন দেশ থেকে এসেছো তুমি? সেখানে নিশ্চয়ই সোনাদানার ছড়াছড়ি, নইলে শিয়াল পর্যন্ত পান খায়। তোমাদের দেশের অন্য জানোয়ারেরাও পান খায় নাকি? শিয়াল বলল, রাজকন্যে, আমাদের দেশের নালা নর্দমা দিয়ে দুধ মধু গড়িয়ে যায়। তোমাদের দেশে যেমন ঘাস, আমাদের দেশে তেমনি পান। সব জানোয়ারেরাই সেখানে পান খায়, গরু, ছাগল, কুকুর সবাই। আমাদের দেশে কোনো ভালো জিনিসের অভাব নেই। রাজকুমারী বললেন, আহা, যে দেশে এত ঐশ্বর্য, সে দেশ কত সুখী, আর সেখানকার রাজা আরো শতগুণে সুখী। শেয়াল বলল, আমাদের দেশের রাজার কথাই যদি বলো, পৃথিবীতে তার মতো ধনী রাজা আর নেই। ইন্দ্রের প্রাসাদের মতো তার বাড়ি। তোমার রাজবাড়ি তো দেখলাম, আমাদের রাজার প্রাসাদের তুলনায় সে একটা কুঁড়ে ঘর। রাজকুমারীর মনে যত দূর সম্ভব কৌতূহল হলো। তিনি তাড়াতাড়ি স্নান সেরে রানীমার কাছে গিয়ে ঘাটের দরজার সামনে দেখা আশ্চর্য শেয়ালের গল্প করলেন। তাই শুনে রানীমারও ভারী কৌতূহল হলো। তিনি শিয়ালকে ডেকে পাঠালেন। একটু বাদেই পান চিবোতে চিবোতে শেয়াল এসে রানীমার সামনে দাঁড়ালো। রানীমা বললেন, শুনলাম তুমি অতি ধনী এক দেশ থেকে এসেছো। তোমাদের রাজার কি বিয়ে হয়ে গেছে? শিয়াল বলল, আগে না রানীমা,
তার বিয়ে হয়নি। দূর দূর দেশের কত রাজকন্যে তাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি সবাইকেই ফিরিয়ে দিয়েছেন। আমাদের রাজা দয়া করে যাকে বিয়ে করবেন সে রাজকন্যার কপাল ভালো। রানীমা বললেন, বলো তো শিবালু, আমার মেয়ে কি পরীদের সমান সুন্দরী নয়? পৃথিবীর সব চাইতে মানি রাজার রানী হওয়ার যোগ্য নয় সে? শেয়াল বলল, আমার মতে রাজকন্যে অতিশয় সুন্দরী, বলা যেতে পারে এমন সুন্দরী আমি আর দেখিনি। তবে কি জানেন রানীমা, আমাদের রাজার ওকে পছন্দ হবে কিনা সেটা তো বলতে পারছি না। রানী রেগে গেলেন, আমার মেয়েকে পছন্দ হবে না? যেমন দেখে গেলে তেমনি একবারটি বর্ণনা দিও, সঙ্গে সঙ্গে পছন্দ হয় কিনা দেখো। সত্যি কথা বলতে কি শিবালু, রাজকুমারীর বিয়ের জন্য আমি বড় ব্যস্ত হয়েছি। অনেক রাজপুত্রই ওকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তারা কেউ সেই রকম মস্ত বড় ঘরের মস্ত রাজার ছেলে নয় বলে আমি মত দিইনি। তবে তোমার কথা শুনে যা মনে হচ্ছে, তোমাদের রাজা মস্ত ঘরের মস্ত রাজা, তার হাতে মেয়ে দিতে আমাদের কোনো আপত্তিই থাকতে পারে না। রানী রাজার কাছে বিয়ের সম্বন্ধের কথা পাঠালেন। রাজা এসে শেয়ালের সঙ্গে আলাপ করলেন, তার কাছে শুনলেন তাদের দেশের রাজার কত ধন সম্পদ জাঁকজমক। শেষে বললেন এমন যোগ্য পাত্রের হাতে মেয়ে দিতে তার আপত্তি নেই। শেয়াল তাদের কাছ থেকে বিদায় নিয়ে তাঁতির কাছে ফিরে গিয়ে বলল, ওহে তন্তু মহারাজ, তোমার মতো ভাগ্যবান পুরুষ এ জগতে আর নাই। সব ঠিক করে এলাম, তুমি মস্ত বড় রাজার জামাই হবে। আমি কিন্তু তাদের বলেছি তুমি মস্ত বড় একজন রাজা, এখন সেইভাবে চলতে ফিরতে হবে। আমি তোমাকে যেমন যেমন শিখিয়ে দেব ঠিক তেমন তেমন কাজ করবে। যদি না করো তোমার কপাল তো পুড়বেই, তার উপর তোমাকে আমাকে দুজনকেই শুলে চড়ানো হবে। তাঁতি বলল, সে আর বলতে, তুমি যেমন শেখাবে আমিও তেমন কাজ করব। বুদ্ধিমান শেয়াল মনে মনে একটা মতলব ঠাউরেছিল। কয়েকদিন বাদে সে আবার রাজকন্যের বাবার বাড়িতে গিয়ে আগের মতো করে পান চিবোতে চিবোতে ঘাটের পথের সামনে শুয়ে রইল। রাজা রানী তাকে দেখে খুব খুশি হলেন। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি শিবালু, সম্বন্ধ পাকা করে এলে তো? শিয়াল বলল, আপনাদের মনের সংশয় দূর করবার জন্য বলে রাখি, এত দূর পর্যন্ত সব ঠিক করে এসেছি। রাজার মত করাতে আমাকে যে কত কষ্ট পেতে হয়েছিল সে কথা যদি জানতেন তাহলে আমাকে অশেষ ধন্যবাদ দিতেন। অনেকক্ষণ তো কথাটা কানেই তোলেন না, তারপর দাঁড় বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে মন ফেরালাম। এখন একটা শুভ দিন স্থির করলেই হয়ে গেল। তবে বন্ধু ভেবে আপনাদের একটা পরামর্শ দেব, সেটা হলো এই, আমাদের রাজার এত বেশি মান সম্মান, সে যদি তার সব লোক লস্কর সভাসদ অনুচর হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে হাজির হন, তাহলে আপনাদের রাজবাড়িতে কেন এই শহরেও ধরবে না। কাজেই আমি প্রস্তাব করছি যে আমাদের রাজা জাঁকজমক না করে এসে নিরিবিলি আসুন। আপনি বরং শহরের বাইরে আপনার হাতি ঘোড়া যানবাহন রেখে দেবেন, তাতে করে কয়েকজন বরযাত্রী নিয়ে প্রভু আসবেন। রাজা এই পরামর্শ শুনে খুব খুশি হয়ে বললেন, তুমি ঠিক বলেছ শিবালু, এত মানি রাজার উপযুক্ত আয়োজন আমি আর কি করে করব? জাঁকজমক করে শোভাযাত্রা না নিয়ে এসে ওই তুমি যেমন বললে নিরিবিলি আসর ব্যবস্থায় করে ফেলো, নইলে শেষে ধনে প্রাণে মরব। শেয়াল গম্ভীর মুখে বলল, দেখি কি করতে পারি। গ্রামে ফিরে এসে শেয়াল বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন। তাঁতির পরনে তো ছেঁড়া ন্যাকড়া। শেয়াল তাকে বলল, যাও গায়ের ধোপাপটিতে গিয়ে ভালো জামা কাপড় ধার নিয়ে এসো। এদিকে নিজে গেল শেয়াল রাজের কাছে, গিয়ে বলল, মহারাজ, অমুক দিনে আমার সঙ্গে একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য 1000 শেয়াল দরকার, আপনি বললেই ব্যবস্থা হয়। শেয়ালরাজ বললেন, তথাস্তু তথাস্তু। তারপর শেয়াল গেল কাকরাজের কাছে, তাকেও বললেন, মহারাজ, অমুক দিনে আমার সঙ্গে একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য 1000 কাক দরকার, আপনি বললেই ব্যবস্থা হয়। কাকরাজ বললেন, তথাস্তু তথাস্তু। সেখান থেকে শালিক রাজের কাছে গিয়ে একই ব্যবস্থা করে শেয়াল বাসায় ফিরে এলো।
অবশেষে সেই শুভ দিন এলো। ধোপাপটি থেকে ধার করে আনা ভালো কাপড় চোপড় পরে তাঁতি সেজে গুজে নিল। ধুতি চাদর গায়ে দিয়ে শেয়াল এলো, তার সঙ্গে এলো 1000 শিয়াল, 1000 কাক, 1000 শালিক। বরযাত্রীরা দলে বলে রওনা হয়ে গেল। সন্ধ্যার সময় তারা রাজবাড়ি থেকে 1 ক্রোশ দূরে এক জায়গায় পৌঁছলো। সেইখানে শেয়াল তাদের থামিয়ে দিয়ে বলল, আচ্ছা এবার তোমরা সবাই মিলে গলা ছেড়ে খুব জোরে চেঁচানি দাও তো দেখি। সঙ্গে সঙ্গে 1000 শেয়াল বিকট সুরে হুক্কা হুয়া করে ডাকতে আরম্ভ করলো। 1000 কাক কর্কশ স্বরে কা কা করে চেঁচাতে লাগলো। আর 1000 শালিক, সে যে কি ভীষণ কিচিরমিচির করে সঙ্গত ধরলো সে আর কহতব্য নয়। এর ফলে কি হলো তাও সহজেই কল্পনা করা যায়। এমন শব্দ বোধহয় পৃথিবী সৃষ্ট হয়ে অবধি কেউ কখনো শোনেনি। এই কান ফাটানি শোরগোলের মধ্যিখানে শেয়াল চুপচাপ এগিয়ে গিয়ে রাজাকে বলল, মহারাজ, বরযাত্রীরা 1 ক্রোশ দূরে দাঁড়িয়ে আছে, ওই শুনুন ওদের জয়ধ্বনি। ওদের সকলের জায়গা হবে তো? শুনে রাজার চক্ষু চড়ক গাছ। অসম্ভব! শিবালু, হট্টগোল শুনে মনে হচ্ছে কম করে 1,00,000 বরযাত্রী আসছে। এত লোকের কোথায় জায়গা দেব বলো? তুমি বরং শুধু বাবাজিকে নিয়ে এসো। শেয়াল বলল, তাই হবে মহারাজ, আমি তো আগেই বলেছিলাম আমার প্রভুর অনুচরদের আপনি জায়গা দিতে পারবেন না। আপনি যেমন বললেন তাই হবে। আমার প্রভু সাধারণ পোশাক পরে একাই আসবেন, তার জন্য একটা ঘোড়া দিন। ঘোড়া নিয়ে শেয়াল সেই জায়গায় ফিরে এলো। এসে 1000 শেয়ালকে, 1000 কাককে, 1000 শালিককে তাদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ দিয়ে আর জল খাবারের জন্য যথেষ্ট টাকা করে দিয়ে তাদের সবাইকে বিদায় করে দিল। তারপর বরকে ঘোড়ায় চড়িয়ে রাজবাড়িতে নিয়ে এলো। সেখানে যত সব গণ্যমান্য অতিথি বর দেখবেন বলে আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিলেন, তারা সব বরের চেহারা আর সাজ পোশাক দেখে বেজায় হতাশ হলেন। কিন্তু শেয়াল তাদের বুঝিয়ে বলল যে ভাবি শ্বশুর তার অনুচরদের জায়গা দিতে পারেননি বলে বর সাধারণ কাপড় চোপড় পরেই এসেছেন। এবার রাজপুরোহিতরা বিয়ের ক্রিয়াকর্ম শুরু করে দিল। তারপর গাঁট ছড়াও বাঁধা হয়ে গেল। বর এতক্ষণ প্রায় বোবা সেজেই ছিল। শেয়াল তাকে সাবধান করে দিয়েছিল, খবরদার, ঠোঁট ফাঁক করেছ কি তোমার অশিক্ষিত কথাবার্তায় সব ফাঁস হয়ে যাবে। রাতে বিছানায় শুয়ে শুয়ে বর ছাদের কড়িবর্গা গুনতে আরম্ভ করে দিল। রাজকুমারী অবাক হয়ে শুনলেন বর বলছে, এটা দিয়ে চমৎকার মাকু হয়, ওইটা দিয়ে তাঁত তৈরি করা যায়। শুনে শুনে আশ্চর্য হয়ে তিনি ভাবতে লাগলেন, এ কার সঙ্গে এরা আমার বিয়ে দিল? এ কি রাজা নাকি তাঁতি? তাঁতিই হবে, নইলে তাঁতের কথা বলে কেন? হায়, এই কি আমার কপালে লেখা ছিল? সকালে রাজকন্যা তার মায়ের কাছে বরের কথাবার্তার বিষয় বললেন। রাজা রানী আশ্চর্য হয়ে শিয়ালকে গঞ্জনা দিতে লাগলেন। শেয়ালের ভারী উপস্থিত বুদ্ধি। সে বলল, মহারাজ, আমার প্রভুর কথায় অবাক হবেন না। পৃথিবীর 700 শ্রেষ্ঠ তাঁতি তার প্রাসাদের চারপাশে থাকে। উনি তাদের নিষ্কর জমি দান করেছেন আর সর্বদা ওদের কিসে ভালো হয় সেই কথাই ভাবেন। যে কথা শুনে আপনারা এত উদ্বিগ্ন হচ্ছেন সে ওই তাঁতিদের কথা মনে করেই প্রভু বলছেন, তাছাড়া আর কিচ্ছু নয়। বলল বটে, কিন্তু মনে মনে শেয়াল ভাবল, এই বেলা তাঁতিকে আর রাজকন্যাকে নিয়ে ভালোয় ভালোয় সরে পড়া উচিত, নইলে তাঁতির যা সরল মন, কোন সময় কি বলে বসে ফ্যাসাদ বাঁধাবে তারই বা ঠিক কি। কাজেই শেয়াল গিয়ে রাজাকে বলল, আমার প্রভুর বড় রাজকার্যের চাপ, আর একদিনও তার এখানে থাকা হয় না। আজই তাকে বউ নিয়ে রওনা হতে হয়। প্রভু পায়ে হেঁটে ছদ্মবেশে যাবেন বলে স্থির করেছেন। খালি তার রানীর জন্য একটা পালকি লাগবে। এই নিয়ে অনেক হাঁ না করার পর রাজা রানী মত দিলেন। বর কনে নিয়ে শেয়াল রওনা হলো। ওদের গ্রামের কাছাকাছি এসে পালকি বেহারাদের ছেড়ে দেওয়া হলো। রাজকন্যাকেও এবার পায়ে হেঁটে যেতে হলো। তিনি বারবার জানতে চাইলেন তাদের প্রাসাদ আর কত দূর। শেষে যখন তাঁতির কুঁড়ে ঘরের সামনে এসে তারা পৌঁছলেন তখন শেয়াল বলল, ওই যে
তোমাদের প্রাসাদ রাজকন্যা। প্রাসাদের ছিরি দেখে কপাল চাপড়ে রাজকন্যা কেঁদে উঠলেন। হায় হায়, প্রজাপতি কি শেষে এই রকম স্বামী দিলেন? এর চাইতে যে মরণও ছিল শতগুণে ভালো। কিন্তু যার কোনো উপায় নেই তাই নিয়ে হা হুতাশ করা রাজকন্যার স্বভাবে ছিল না। তিনি স্থির করলেন যেমন করেই হোক স্বামীকে বড়লোক করে দেবেন। এই মন করে স্বামীকে বললেন 1 পয়সার ময়দা কিনে আনতে। ময়দা এলে সেটাকে একটু জলে গুলে সারা গায়ে মাখলেন। তারপর ময়দা শুকোলে আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে লাগলেন। ছোট ছোট দানা বেঁধে বেঁধে তার গা থেকে সোনা হয়ে ঝরে পড়তে লাগলো। কিছুদিন ধরে রোজ এইভাবে রাজকন্যা অনেক সোনা সংগ্রহ করলেন। ক্রমে তার এত সোনা জমলো যে কোনো রাজার ঘরেও এত সোনা থাকে না। তারপর সেই সোনা দিয়ে রাজকন্যা অনেক রাজমিস্ত্রি, ছুতোর, স্থপতি ভাড়া করে এনে এমন চমৎকার প্রাসাদ গড়লেন যে পৃথিবীতে খুব কমই দেখা যায়। তারপর খুঁজে খুঁজে বাড়ির চারদিকে 700 তাঁতির বসতি করে দিলেন। তা এরপর রাজকন্যা তার বাবাকে চিঠি লিখে জানালেন যে মা বাবা এতদিনের মধ্যে একবারও মেয়ে জামাইয়ের বাড়িতে আসেননি বলে তাদের বড় দুঃখ। শীঘ্রই যেন দিন স্থির করে তারা আসেন। রাজা আনন্দের সঙ্গে রাজি হয়ে দিন স্থির করে লিখে পাঠালেন। মা বাবা আসছেন বলে রাজকন্যার আনন্দ আর ধরে না। কত রকম আয়োজন যে তিনি করতে লাগলেন তার ঠিক নেই। শহরের নানা জায়গায় রুগ্ন পঙ্গু জানোয়ারদের জন্য হাসপাতাল খোলা হলো। পথের ধারে ধারে হাজার হাজার জানোয়ারকে পান খাওয়ানো হলো। বাবা আর তার অনুচররা হেঁটে যাবেন বলে পথে কাশ্মীরি শাল পাতা হলো। জাঁক জমক আর বড় মানুষই ব্যবস্থার অন্ত রইল না। রাজা রানী তাদের জামাইয়ের এত ঐশ্বর্য চিহ্ন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তাদের সব ভাবনা চিন্তার অবসান হলো। এইবার শেয়াল এসে তাদের নমস্কার করে বললেন, বলিনি মহারাজ এই সব কথা? আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।